নমস্কার। আজকের ভিডিওতে আমার আলোচনা চৈতন্য জীবনী কাব্য নিয়ে। চৈতন্যদেবের বাংলা জীবনী কাব্যগুলো অনেক সময় সংস্কৃত চরিত গ্রন্থ থেকে উপাদান সংগ্রহ করেছে। তাই চৈতন্যদেবের বাংলা জীবনী কাব্যগুলো আলোচনা প্রসঙ্গে সংস্কৃত চরিত গ্রন্থগুলির উল্লেখ কিন্তু অবশ্যই প্রয়োজন, এবং সেই নিয়েই আজকে আমার আলোচনা। বৃন্দাবনের গোস্বামীরা তারা মহাপ্রভুকে অবলম্বন করে অনেকগুলো স্তব স্তোত্র এই সমস্ত লিখেছিলেন। তাদের বাদ দিলে গৌড় এবং গৌড়ের বাইরে চৈতন্যদেবের ভক্ত শিষ্য যারা ছিলেন তারা চৈতন্যদেবের জীবন অবলম্বনে সংস্কৃত ভাষায় একাধিক সংস্কৃত জীবনী কাব্য এবং নাটক রচনা করেছিলেন। তাদের মধ্যে চৈতন্য ভক্ত মুরারিগুপ্ত রচিত শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতম, যেটি মুরারিগুপ্তের কর্চা নামে পরিচিত। এছাড়াও কবি কর্ণপুর উপাধি প্রাপ্ত পরমানন্দ সেনের চৈতন্য চরিতামৃতম, চৈতন্য চন্দ্রোদয় এবং গৌর গণোদ্দেশ দীপিকা। এছাড়াও প্রবোধানন্দ সরস্বতী রচিত চৈতন্য চন্দামৃতম ও স্বরূপ দামোদরের কর্চার কথা উল্লেখ করতেই হয়। এবার আসি মুরারিগুপ্ত প্রসঙ্গে। মুরারিগুপ্ত রচিত শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতম এই গ্রন্থটি সংস্কৃত ভাষায় রচিত, এবং এই গ্রন্থটিতে ৭৮টি স্বর্গ রয়েছে। ৭৮টি স্বর্গে বিভক্ত এই গ্রন্থে চৈতন্যদেবের জীবনের সমগ্র কর্মকাণ্ড বর্ণিত হয়েছে। এই গ্রন্থটিকে চৈতন্য জীবনীর আদি গ্রন্থ বলা হয়। এই কারণেই এই গ্রন্থটি সর্বসাধারণে মুরারিগুপ্তের কর্চা নামে পরিচিত। এই মুরারিগুপ্ত পেশায় ছিলেন আয়ুর্বেদিক চিকিৎসক। বাংলাদেশের সিলেট অঞ্চলে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বড় হন। পরবর্তী সময় তিনি নবদ্বীপে আসেন এবং জীবনের বাকিটা সময় তিনি সেখানেই অতিবাহিত করেন। শোনা যায় বা ধারণা করা হয় যে মুরারিগুপ্ত নবদ্বীপে থাকাকালীন তিনি চৈতন্যদেবের সহপাঠী হন এবং পরবর্তী সময় চৈতন্যদেবের পার্শ্বচর হন। এবার আসি কবি কর্ণপুর উপাধিপ্রাপ্ত পরমানন্দ সেন প্রসঙ্গে। চৈতন্যদেবের ঘনিষ্ঠ অনুচর বা ভক্ত শিষ্য বলা যেতে পারে শিবানন্দ, তার পুত্র ছিলেন পরমানন্দ সেন। পরমানন্দ সেন বাল্যকালে তার প্রখর কবিত্ব শক্তির জন্য চৈতন্যদেবের স্নেহধন্য হন। চৈতন্যদেব তাকে আদর করে কবি কর্ণপুর এই নামে ডাকতেন। পরবর্তী সময় পরমানন্দ সেন তিনি এই কবি কর্ণপুর এই নামেই তিনি খ্যাত হয়েছিলেন। তার রচিত চৈতন্য চরিতামৃতম এই গ্রন্থটিও সংস্কৃত ভাষায় রচিত, এবং এই গ্রন্থটি জীবনী মহাকাব্য নামে খ্যাত হয়েছে। অল্প বয়সে রচিত এই গ্রন্থটিতে প্রায় ২০০০টি শ্লোক রয়েছে, এবং এই গ্রন্থে পাণ্ডিত্যের পরিচয় থাকলেও কিন্তু কাব্য লক্ষণ ততটা নেই। কবি কর্ণপুরের দ্বিতীয় গ্রন্থ চৈতন্য চন্দ্রোদয়। এই গ্রন্থটি প্রাচীন নাট্যকার কৃষ্ণ মিশ্রের রচিত প্রবোধ চন্দ্রোদয় এই নাটকের আদর্শে রচিত। তার দ্বিতীয় গ্রন্থ চৈতন্য চন্দ্রোদয় এই নাটকটি কৃষ্ণ মিশ্রের, প্রাচীন নাট্যকার কৃষ্ণ মিশ্রের রচিত প্রবোধ চন্দ্রোদয় নাটকের আদর্শে রচিত।
10 অঙ্কে সমাপ্ত এই নাটকটিতে চৈতন্যদেবের জীবনের সমস্ত ঘটনাই প্রায় বর্ণিত হয়েছে এবং এই গ্রন্থটিতে এখানে ভক্তি তত্ত্ব প্রধান স্থান লাভ করেছে বলে নাট্য লক্ষণ কিছুটা হলেও খর্ব হয়েছে। কবি কর্ণপুর তার তৃতীয় গ্রন্থ, কবি কর্ণপুরেরই তৃতীয় গ্রন্থ গৌর গণোদ্দেশ দীপিকা, এই গ্রন্থটিতে এখানে কবি তিনি চৈতন্যদেবের ভক্ত শিষ্য অনুচর তার পার্শ্বচর যারা ছিলেন তাদের নাম এবং তাদের পরিচয়ের তালিকা তিনি এখানে দিয়েছেন, এই গ্রন্থটিতে তিনি দিয়েছেন। কবি কর্ণপুর এবং সেই সময়কার যারা বৈষ্ণব ভক্ত ছিলেন তাদের মনে একটা দৃঢ় বিশ্বাস ছিল, সেটা হচ্ছে যে দাপর যুগে ব্রজধামে শ্রীকৃষ্ণের সখা সখী ভক্ত শিষ্য অনুচর বা তার পার্শ্বচর যারা ছিলেন তারাই কলি যুগে গৌড় দেশে চৈতন্যদেবের ভক্ত শিষ্য অনুচর এবং পার্শ্বচর হিসেবে জন্মগ্রহণ করেছেন। এই কবি কর্ণপুর তিনি গৌর গণোদ্দেশ দীপিকা নামক এই গ্রন্থটিতে দাপর যুগে শ্রীকৃষ্ণের কোন কোন সখাসখী ভক্ত অনুচর তারা কলিযুগে শ্রী চৈতন্যদেবের ভক্ত শিষ্য অনুচর রূপে জন্মগ্রহণ করেছেন তার একটি তালিকা তিনি এই গ্রন্থটিতে দিয়েছেন। সুতরাং এই সমস্ত দিক থেকে বৈষ্ণব সমাজ এবং সম্প্রদায় ইতিহাসের দিক থেকে কিন্তু এই গ্রন্থগুলির তাৎপর্য রয়েছে, তাৎপর্য অপরিসীম। এবার কাশী ধামে আরেকজন চৈতন্য ভক্ত প্রবোধানন্দ সরস্বতী রচিত চৈতন্য চন্দ্রামৃতম, এই গ্রন্থটি চৈতন্যদেবের স্তব স্তোত্রমূলক একটি কাব্য এবং এই গ্রন্থটিতে 143টি শ্লোক রয়েছে। এছাড়াও স্বরূপ দামোদরের কর্চা উল্লেখ অবশ্যই করতে হয়। সুতরাং নানান দিক থেকে সংস্কৃত জীবনী কাব্য এবং নাটকগুলির গুরুত্ব কিন্তু অপরিসীম। তার কারণ হচ্ছে প্রথমত সংস্কৃতে চৈতন্য জীবনী কাব্য এবং নাটকগুলো রচিত হওয়ার কারণে অবাঙালি সমাজে চৈতন্যদেবের মহিমা বিশেষভাবে প্রচার লাভ করেছিল এই গ্রন্থগুলির মধ্য দিয়ে। দ্বিতীয়ত হচ্ছে যে এই সংস্কৃত জীবনী কাব্য এবং নাটকগুলোর কোনোটি চৈতন্যদেবের ঘনিষ্ঠ ভক্ত শিষ্য অনুচরদের দ্বারা রচিত বলে এই গ্রন্থগুলি তথ্যগত উপাদানের দিক থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ। এখানেই আমার আলোচনা শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমার আলোচনা থাকবে বাংলা ভাষায় রচিত চৈতন্য জীবনী কাব্য নিয়ে, সেরকমই বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের উপর থাকবে আমার আলোচনা নেক্সট ভিডিওতে। তাহলে আজ এই পর্যন্তই, নমস্কার।